রক্তে ভেজা মোরবি, ১৪১টি লাশের আর্তনাদ ও রাষ্ট্রীয় হত্যাকাণ্ডের ফাইল। ১৪১টি লাশ, ১৪১টি স্বপ্ন মাত্র ১০ সেকেন্ডে মাচ্ছু নদীর কালো জলে তলিয়ে গেল। ভাবুন তো, আপনি আপনার সন্তানকে নিয়ে দীপাবলি উদযাপন করতে গেছেন, একটা টিকিটের বিনিময়ে কিনলেন নিজের মৃত্যু। ৩০শে অক্টোবর ২০২২, গুজরাটের মোরবি, যে ব্রিজটা ব্রিটিশ আমলে তৈরি হয়ে ১৪০ বছর ধরে দাঁড়িয়েছিল, এমনকি ২০০১-এর ভয়াবহ ভূমিকম্প যাকে টলাতে পারেনি, সেই ব্রিজটা মোদিজির ডাবল ইঞ্জিন সরকারের আমলে সংস্কারের মাত্র ৪ দিনের মাথায় তাসের ঘরের মতো ভেঙে পড়ল। কেন জানেন? কারণ ব্রিজ মেরামতের দায়িত্ব দেওয়া হয়েছিল এমন এক কোম্পানিকে যারা জীবনে ইট পাথর জোড়া দেয়নি, তারা বানাতো দেওয়াল ঘড়ি আর মশা মারার ব্যাট। আর যখন লাশের স্তূপ মর্গে পৌঁছছিল, তখন হাসপাতালে রাতারাতি নতুন টাইলস আর বেডশিট লাগানো হচ্ছিল, কারণ সাহেব ভিজিটে আসবেন। লাশের গন্ধে বাতাস ভারী, আর প্রশাসনের চিন্তা ছিল ক্যামেরার অ্যাঙ্গেল নিয়ে। আজকের ভিডিওতে আমরা শুধু এই দুর্ঘটনার গল্প শুনব না, আমরা খুঁড়ে বের করব সেই রাজনৈতিক কঙ্কালগুলো যা টাকার বান্ডিলের নিচে চাপা পড়ে আছে। জানব কিভাবে এক ঘুড়ি কোম্পানির মালিক আর রাজনৈতিক নেতাদের অশুভ আঁতাত তৈরি করেছিল এই মরণ ফাঁদ। স্বাগতম মোরবি ব্রিজ ট্র্যাজেডির সেই অন্ধকার অধ্যায়ে। গল্পটা শুরু করি একটু পেছন থেকে। সালটা ১৮৭৯, ব্রিটিশ ভারত। মোরবির তৎকালীন শাসক স্যার ওয়াঘজি ঠাকুর ছিলেন একজন ভিশনারি বা দূরদর্শী রাজা। তিনি চেয়েছিলেন তার মোরবি শহর হবে প্যারিস অব দ্য ইস্ট। সেই স্বপ্ন থেকেই তিনি ইউরোপীয় প্রযুক্তিতে মাচ্ছু নদীর ওপর তৈরি করেন এই ঝুলন্ত সেতু বা ঝুলতো পুল। ২৩০ মিটার লম্বা, ১.২৫ মিটার চওড়া। সেই সময় এটি ছিল ইঞ্জিনিয়ারিংয়ের এক বিস্ময়। ২০০১ সালে যখন গুজরাটের ভুজে ভয়াবহ ভূমিকম্প হলো, হাজার হাজার দালান মাটির সাথে মিশে গেল, তখনও এই ব্রিটিশ ব্রিজটি মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। কিন্তু ইতিহাস বড়ই নিষ্ঠুর। যে লোহা ভূমিকম্পে ভাঙল না, সেই লোহা হার মানল ২০২২ সালের দুর্নীতির উইপোকার কাছে। ১৪৩ বছর বয়সী এই ব্রিজটি দুর্বল হয়ে পড়েছিল, মেরামতের প্রয়োজন ছিল। আর এখানেই এন্ট্রি নিল লোভ, অবহেলা আর রাজনীতি। এবার আসি ওরেভা গ্রুপ ও জোড়াতালির সংস্কারে। মোরবি মিউনিসিপ্যালিটি বা পৌরসভার হাতে এই ঐতিহাসিক সেতু রক্ষণাবেক্ষণের টাকা বা যোগ্যতা ছিল না। তখনই ত্রাতা হিসেবে এন্ট্রি নেয় ওরেভা গ্রুপ। আপনারা অনেকেই অজন্তা বা অর্পাট ঘড়ির নাম শুনেছেন। এই ওরেভা গ্রুপ মূলত ঘড়ি, ক্যালকুলেটর, ই-বাইক আর সিএফএল বাল্ব বানায়। প্রশ্ন জাগে না, যারা ঘড়ি বানায় তারা ব্রিজ মেরামতের কাজ পেল কি করে? সিভিল ইঞ্জিনিয়ারিং আর দেওয়াল ঘড়ির মেকানিজম কি এক? মোরবি পৌরসভা এই ওরেভা গ্রুপকে ১৫ বছরের জন্য ব্রিজের রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের একচেটিয়া দায়িত্ব দিয়েছিল। ওরেভার মালিক জয়সুখ প্যাটেল, যাকে বলা হয় এই দুর্ঘটনার মাস্টার মাইন্ড, তিনি বুক ফুলিয়ে বলেছিলেন, আমরা এমনভাবে ব্রিজ মেরামত করব যা আগামী ১০০ বছরেও কিছু হবে না। কিন্তু তদন্তে বেরিয়ে এলো এক পৈশাচিক সত্য। ওরেভা গ্রুপ নিজেরা কোনো কাজই করেনি। তারা সাবকন্ট্রাক্ট দিয়েছিল দেবপ্রকাশ সলিউশনস নামের একটি স্থানীয় সংস্থাকে। জানেন এই দেবপ্রকাশ সলিউশনস কারা? এরা মূলত ছোটখাটো ওয়েল্ডিং বা ঝালাইয়ের কাজ করত। ব্রিজ মেরামতের কোনো যোগ্যতা এদের ছিল না। ফরেনসিক রিপোর্ট যা বলল তা শুনলে আপনার গা শিউড়ে উঠবে। ১. ব্রিজের প্রাণভমরা যে ৪৯টি প্রধান কেবল, তাতে ভয়াবহ জং বা মরিচা ধরেছিল। ওরেভা গ্রুপ মেরামতের নামে তারগুলোতে শুধু রং করেছিল, কিন্তু একটিও তার বদলায়নি। ২. পুরনো হালকা কাঠের পাটালন সরিয়ে তারা সেখানে বসালো ভারী অ্যালুমিনিয়ামের শীট। এতে ব্রিজের ওজন বেড়ে গিয়েছিল কয়েক গুণ। ৩. এই ভারী ওজন নেবার ক্ষমতা সেই জং ধরা তারগুলোর ছিল না। ওরেভা শুধু ব্রিজটাকে মেকআপ দিয়ে কঙ্কাল ঢাকার চেষ্টা করেছিল। ২ কোটি টাকা খরচ করার কথা থাকলেও তারা খরচ করেছিল মাত্র ১২ লাখ টাকা। বাকি টাকা সোজা পকেটে। এবার আসি সেই ভয়ঙ্কর মুহূর্তে। রবিবার ৩০শে অক্টোবর, দীপাবলির ছুটি।
সেতুটির সর্বোচ্চ ভার বহন ক্ষমতা ছিল মাত্র ১২৫ জন, কিন্তু টাকার লোভে ওরেভার কর্মচারীরা মেশিনের মতো টিকিট বিক্রি করছিল। তদন্তে জানা যায় সারাদিনে ৩,১৬৫টি টিকিট বিক্রি হয়েছিল, আর দুর্ঘটনার ঠিক আগ মুহূর্তে সেতুর ওপর গাদাগুদি করে দাঁড়িয়েছিল প্রায় ৫০০ মানুষ। ড্রোন ফুটেজে দেখা যায় সেতুর ওপর তিল ধারণের জায়গা নেই। কিছু অতি উৎসাহী যুবক সেতুটিকে দোলনার মতো দোলাচ্ছিল। তারা ভাবছিল এটা কোনো রাইড, কিন্তু তারা জানত না সেতুর জং ধরা তারগুলো তখন ছেড়ে যাওয়ার উপক্রম। সন্ধে ৬:৪০, অন্ধকার নেমে এসেছে, ব্রিজের আলোগুলো জ্বলে উঠেছে। ঠিক তখনই কড় কড় ধড়াম, সেতুর একপাশের প্রধান কেবল ছিঁড়ে গেল। ব্রিজটি উলম্বভাবে ঝুলে পড়ল। মাঝের মানুষগুলো, বাচ্চা, বুড়ো, মহিলারা একে অপরের ওপর আছড়ে পড়ল। কেউ পড়ল পাথরের ওপর, কেউ লোহার রডের ওপর, আর বাকিরা সরাসরি শ্যাওলা জমা গভীর জলে। যারা সাঁতার জানত না তারা খড়কুটোর মতো ভেসে যাওয়ার চেষ্টা করছিল। মায়েরা তাদের শিশুদের খুঁজছিল। কেউ জালি ধরে ঝুলছিল বাঁচার শেষ আশায়, কিন্তু হাত ফসকে তারাও তলিয়ে গেল অতলে। উদ্ধারকর্মী দল আসার আগেই সব শেষ। ১৪১টি পরিবারের দীপাবলি চিরতরের জন্য নিভে গেল। এবার আসি পর্দার পেছনের আসল খেলায়, যেটা আপনাকে মেইন স্ট্রিম মিডিয়া বলবে না। ওরেভা গ্রুপ কি একা দায়ী? না, এর পেছনে রয়েছে ক্ষমতার এক বিশাল কালো হাত। গুজরাট তখন নির্বাচনের দোরগোড়ায়, বিধানসভা ভোট সামনেই। শাসক দল বিজেপির দরকার ছিল উন্নয়নের চমক। জয়সুখ পাটেল ছিলেন শাসক দলের অত্যন্ত ঘনিষ্ঠ ব্যবসায়ী। মোরবি মিউনিসিপ্যালিটি, যা তখন বিজেপির দখলে ছিল, তারা কোনো টেন্ডার ছাড়াই এই চুক্তি ওরেভাকে উপহার দিয়েছিল। সরকারি নিয়ম অনুযায়ী এত বড় প্রজেক্টের জন্য ওপেন টেন্ডার ডাকা বাধ্যতামূলক, কিন্তু এখানে কোনো নিয়ম মানা হয়নি। কেন? কারণ উপরতলার নির্দেশ ছিল। মিউনিসিপ্যালিটির চিফ অফিসার সন্দীপ সিং ঝালা, যিনি চুক্তিতে সই করেছিলেন, তিনি কি একা এই সিদ্ধান্ত নিতে পারেন, নাকি গান্ধীনগর বা দিল্লি থেকে কোনো ফোন এসেছিল? চুক্তিতে বলা ছিল ব্রিজটা মেরামতের জন্য ৮ থেকে ১২ মাস বন্ধ থাকবে, কিন্তু জয়সুখ প্যাটেল জানতেন যদি ভোটের আগে ব্রিজ উদ্বোধন করা যায় তবে তা তার রাজনৈতিক প্রভুদের খুশি করবে। তাই মাত্র ৭ মাসের মাথায়, কোনো ফিটনেস সার্টিফিকেট ছাড়াই, কোনো প্রশাসনিক অনুমতি ছাড়াই তিনি ফিতে কেটে ব্রিজ খুলে দিলেন। এটা কি শুধু গাফিলতি, নাকি নির্বাচনের ফান্ডের বিনিময়ে জনগণের প্রাণ নিয়ে জুয়া খেলা? গুজরাটের তথাকথিত উন্নয়ন মডেলের আড়ালে যে কত বড় ফাটল লুকিয়ে আছে, মোরবি ব্রিজ তার প্রমাণ। যেখানে ব্যবসায়ীরা রাজনীতিবিদদের কেনেন আর রাজনীতিবিদরা জনগণকে বিক্রি করে দেন। দুর্ঘটনার পরে আমরা দেখলাম এক অদ্ভুত নাটক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোরবিতে আসছেন আহতদের দেখতে। রাতারাতি মোরবি সিভিল হাসপাতালের চেহারা বদলে গেল। যে হাসপাতালে আগে ওষুধ পাওয়া যেত না, সেখানে রাতারাতি নতুন বেডশিট এলো, দেওয়াল রং করা হলো, নতুন ওয়াটার কুলার বসানো হলো। কেন? কারণ সাহেবের চোখে কোনো ত্রুটি না পড়ে। পাশের মর্গে তখন লাশের স্তূপ, স্বজনহারাদের কান্না, আর এদিকে হাসপাতালের দেওয়াল চকচকে করার তোড়জোড়। একেই কি বলে সংবেদনশীলতা? একেই কি বলে রাষ্ট্রের দায়িত্ব? সরকার ক্ষতিপূরণ ঘোষণা করল, মৃতদের জন্য ৪ লাখ, প্রধানমন্ত্রীর তহবিল থেকে ২ লাখ। অফিসাররা চেক নিয়ে মৃতদের বাড়ি বাড়ি পৌঁছতে শুরু করলেন। এক হৃদয় বিদারক দৃশ্য দেখা গেল। এক বাবা, যিনি তার পরিবারের ৪ সদস্যকে হারিয়েছেন, তার হাতে ১৬ লাখ টাকার চেক ধরানো হচ্ছে। সেই বাবা কাঁদতে কাঁদতে প্রশ্ন করছেন, আমার তো পুরো পরিবারই শেষ, এই টাকা দিয়ে আমি কি করব? এবার আসি আইনি লড়াই ও বর্তমান পরিস্থিতিতে। এসআইটি বা ইনভেস্টিগেটিং টিম তাদের রিপোর্টে ওরেভা গ্রুপ এবং মিউনিসিপ্যালিটি উভয়কেই দোষী সাব্যস্ত করেছে। জয়সুখ পাটেল ঘটনা ঘটার ৩ মাস পর্যন্ত পলাতক ছিলেন। পরে তিনি আদালতে আত্মসমর্পণ করেন। কিন্তু আমাদের বিচার ব্যবস্থা দেখুন। ওরেভা গ্রুপ টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করল। তারা আদালতে বলল, আমরা মৃতদের পরিবারকে ৫ লাখ আর আহতদের ১ লাখ টাকা দেব। হাইকোর্ট ধমক দিয়ে বলল, এটা যথেষ্ট নয়। শেষ পর্যন্ত ওরেভা গ্রুপকে ১৪,৬২,০০,০০০ টাকা জমা দিতে বাধ্য করা হলো। কিন্তু টাকা দিয়ে কি আর প্রাণ ফিরবে? ২০২৪ সাল পর্যন্ত এসেও বিচার প্রক্রিয়া কচ্ছপ গতিতে এগোচ্ছে। অভিযুক্তরা এক এক করে জামিন পেয়ে যাচ্ছে। ছোটখাটো টিকিট ক্লার্ক বা গার্ডরা তো আগেই ছাড়া পেয়েছে। মূল হোতা জয়সুখ পাটেলও সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়ে এখন মুক্ত বাতাসে ঘুরছেন। তাকে শুধু গুজরাটের বাইরে থাকার শর্ত দেওয়া হয়েছে। ভুক্তভোগী পরিবারগুলো আজও আদালতের বারান্দায় ঘুরছে।
তারা দেখছে যে লোকটা তাদের পরিবারকে মেরেছে সে টাকার জোরে এবং রাজনৈতিক প্রভাবে দিব্যি ভালো আছে। মোরবি ব্রিজের ধ্বংসাবশেষ আজ হয়তো সরিয়ে ফেলা হয়েছে, নদী আবার তার আপন গতিতে বইছে, কিন্তু 141টি অতৃপ্ত আত্মা আজও প্রশ্ন করছে। বর্তমান ভারতের চিত্রটা আজ ঠিক এমনই। একদিকে বন্দে ভারত আর বুলেট ট্রেনের স্বপ্ন দেখানো হচ্ছে, অন্যদিকে বিহারের তাসের ঘরের মতো ব্রিজ ভেঙে পড়ছে, গুজরাটে জং ধরা তার ছিঁড়ে মানুষ মরছে। রেল লাইন থেকে এয়ারপোর্টের ছাদ পর্যন্ত সব জায়গাতেই আজ দুর্নীতির ফাটল। ধর্মের আফিম খাইয়ে মানুষকে ব্যস্ত রাখা হচ্ছে মন্দির মসজিদ বিতর্কে, যাতে কেউ প্রশ্ন না করে আমার ট্যাক্সের টাকায় বানানো রাস্তা কেন ধসে যায়, আমার নিরাপত্তা কোথায়। যে ঠিকাদাররাই কাজগুলো করে তারা কোনো না কোনো নেতার আত্মীয়, নয়তো দলের ফান্ডে মোটা টাকা দেয়। এই ক্রোনি ক্যাপিটালিজম বা স্বজন পোষণই আজ ভারতের উন্নয়নের প্রধান বাধা। মোরবির ঘটনা কোনো দুর্ঘটনা ছিল না, এটা ছিল ইনস্টিটিউশনাল মার্ডার বা প্রাতিষ্ঠানিক হত্যা। যতক্ষণ না আমরা ধর্মের চশমা খুলে দুর্নীতির বিরুদ্ধে প্রশ্ন তুলব, যতক্ষণ না আমরা বুঝব যে আমাদের প্রাণের মূল্য নেতাদের ভোটের চেয়ে বেশি, ততক্ষণ মোরবির মতো ঘটনা ঘটতেই থাকবে। আজ ওরা মরেছে, কাল হয়তো আমি বা আপনি থাকব সেই তালিকায়। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে, এই চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। প্রিয় বন্ধুগণ, আমরা পৃথিবীতে ঘটে যাওয়া যাবতীয় ঘটনার পিছনের দৃশ্য নিয়ে আলোচনা করে থাকি সম্পূর্ণ নিরপেক্ষভাবে। তাই আপনি চাইলে আমাদেরকে কমেন্ট বক্সে বিভিন্ন ঘটনার ইনফরমেশন দিতে পারেন, আমরা ওই ঘটনাগুলো সম্পূর্ণ নিরপেক্ষভাবে তুলে ধরব আপনার চোখের সামনে। ধন্যবাদ।